তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক দুই। আন্তর্জাতিক, সরি দুই না, আজকে হচ্ছে তিন। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আজকের টপিক। আজকে হচ্ছে 3 নম্বর পার্ট। ওকে, গতকাল আমরা পড়ছিলাম সল্ট 2 পর্যন্ত পড়েছিলাম। আজকে শুরু করব আমরা যেখান থেকে, সেটা হচ্ছে স্টার্ট 1 থেকে শুরু করব। স্টার্ট 1। স্টার্টের পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, দেখো এইখানে কিন্তু রিডাকশন শব্দটি রয়েছে। এখানে কিন্তু রিডাকশন শব্দটি রয়েছে। তার মানে রিডাকশনের বাংলাকে হ্রাসকরণ। দ্যাট মিনস এই চুক্তিটা তাহলে কি চুক্তি? এই চুক্তিটা হচ্ছে নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। খেয়াল রাখবে, এই চুক্তিটি 1991-এ স্বাক্ষরিত হয়। কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? 1991-এ এই চুক্তিটি স্বাক্ষরিত হয় আমেরিকার মধ্যে এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। লক্ষ্য রাখবে, স্টার্ট 2 চুক্তিটি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? স্টার্ট 1 চুক্তিটি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? স্টার্ট 1 চুক্তিটি স্বাক্ষরিত হয় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কত সালে? 1991 সালে। 1991 সালে। এবং এই যে যে চুক্তি, এই চুক্তিটি কার্যকর হয়, এই চুক্তিটি কার্যকর হয় কত সালে? কার্যকর হয় 2000 সালে। 2000 সালে এই চুক্তিতে আমেরিকার পক্ষে 91-তে কে স্বাক্ষর করেছিল? জর্জ এইচ ডব্লিউ বুশ। জর্জ এইচ ডব্লিউ বুশ। আমরা সাধারণত যে বুশের চেহারা, আমাদের বুশের নাম বলতে যার চেহারা ভেসে ওঠে, তিনি কিন্তু জর্জ এইচ ডব্লিউ বুশ না, জর্জ ডব্লিউ বুশ। জর্জ হাবার্ড ওয়াকার বুশ আর জর্জ ওয়াকার বুশ। অনেকেই আবার ইনাকে সিনিয়র বুশ, ইনাকে জুনিয়র বুশ বলে থাকে। দ্যাট মিনস ইনি হচ্ছেন বাবা, ইনি হচ্ছেন ছেলে। আমরা যাকে সাধারণত চিনে থাকি বুশ বলতে, তিনি হচ্ছেন ছেলে। আর এই যে চুক্তিটা যখন হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ হাবার্ড ওয়াকার বুশ। আর সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট তখন কে ছিলেন? প্রেসিডেন্ট তখন ছিলেন মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। এই চুক্তিতে কি বলা হলো? এই চুক্তিতে বলা হলো যেটা, সেটা হলো যে আমরা আইসিবিএম, এর আগে দেখো একটা চুক্তিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল আমরা আইসিবিএম উৎপাদন করব কতটা করে? 2250টি। 2250টি গ্রাম উৎপাদন করব বা তৈরি করব। কিন্তু এই চুক্তিতে বলা হলো আমরা আইসিবিএম হ্রাস করে কত পিসে নিয়ে আনবো? 1600 পিসে নিয়ে আনবো। এবং কি বলা হলো? এবং বলা হলো যেটা, সেটা হলো যে যে আইসিবিএম ধরনের নিউক্লিয়ার ডিভাইস থাকে, যেটা নাম হচ্ছে ওয়ারেড, এই ওয়ারেড আমরা হ্রাস করে 6000 পিসে নামিয়ে আনবো। ওয়ার হেড, আইসিবিএম এর মাথায় এক নিউক্লিয়ার ডিভাইস থাকে যেটার নাম কি? ওয়ারেড। এই ওয়ারেড আমরা হ্রাস করে কত হাজার পিসে নামিয়ে আনবো? 6000 পিসে নামিয়ে আনবো। এবং এই চুক্তিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কত সালে? 2009 সালে। 2009 সালে। তাহলে আমরা শুরুতে লিখব চুক্তিটি স্বাক্ষরিত হয়। উনিশশো 91 সালে। কার্যকর হয় 1994 সালে। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করে।
জর্জ এইচ ডব্লিউ বুশ সোভিয়েত ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করে মিখাইল গর্বাচেভ। এটি ছিল নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। এটি ছিল নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। চুক্তিটির শেষ হয় 2009 সালে। লেখা হয়ে গেলেই বলবে লেখা শেষ। মোস্তফা, ওই যে পরে হাফিজের সাথে কথা হয়েছে, ওই যে আমার শালাকে পাঠাইছি, ও যে নিয়ে আসতেছে। ঠিক আছে তো। লেখা শেষ। লেখা কি শেষ? जी सर शेष सर। ওকে, এবার আমরা কথা বলবো যে চুক্তিটা নিয়ে, সেই চুক্তিটার নাম হচ্ছে স্টার্ট টু। খেয়াল করবে, এই স্টার্ট টু, এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1993 সালে। কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তি স্বাক্ষরিত হয় তোমার আমেরিকার মধ্যে, আমেরিকার মধ্যে এবং রাশিয়ার মধ্যে। আমেরিকার মধ্যে এবং রাশিয়ার মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তিটি কার্যকর হয় কত সালে? 2000 সালে কার্যকর হয়। এই চুক্তিতে আমেরিকার পক্ষে স্বাক্ষর করেছিলেন কে? জর্জ এইচ ডব্লিউ বুশ। আর রাশিয়ার পক্ষে কে স্বাক্ষর করেছিল? রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেছিলেন যিনি, তার নাম ছিল বরিস ইয়ালৎসিন। কি বলা হলো? বলা হলো, এই চুক্তিতে বলা হলো যে আগামী 10 বছরের মধ্যে, আগামী কত বছরের মধ্যে? 10 বছরের মধ্যে আমরা আইসিবিএম 2/3 হ্রাস করব। অর্থাৎ আমাদের কাছে যত আইসিবিএম আছে, এই আইসিবিএম এর 3/2 আমরা আগামী 10 বছরের মধ্যে হ্রাস করব। এবং আইসিবিএম এর মাথায় যে নিউক্লিয়ার ডিভাইস, যেটাকে কি বলা হচ্ছে ওয়ারহেড, এই ওয়ারহেড আমরা 6000 থেকে 3500 পিসে কি করব? নামিয়ে। খুব ভালো কথা। কিন্তু এই চুক্তি থেকে রাশিয়া বের হয়ে যায় কত সালে? রাশিয়া বের হয়ে যায় 2002 সালে। তাহলে রাশিয়া কেন এই চুক্তি থেকে নিজেকে বের করে নিয়েছিল সেটা শুনবে। দেখো, আমরা কিন্তু গতকালকের ক্লাসে বলেছিলাম যে আমেরিকা এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় কত সালে? 2002 সালে। কেন প্রত্যাহার করে নেয় সেটাও আমরা ব্যাখ্যা করেছি। যখন আমেরিকা এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিল, তখন রাশিয়া এটার প্রতিবাদে, এটাকে কাউন্টার দেওয়ার জন্য, রাশিয়া যে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, সেই চুক্তির নাম কি? সেই চুক্তির নাম হচ্ছে স্টার্ট টু চুক্তি। স্টার্ট টু চুক্তি। তাহলে রাশিয়া কেন স্টার্ট টু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে, এটা ক্লিয়ার হতে পারলে কিনা তো? जी सर क्लियर सर। ওকে, ওকে। তাহলে আমরা একটা তথ্য লিখি, স্বাক্ষরিত হয়। তোমরা কি আজকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখছো লিখিত পরীক্ষায়? জি স্যার। सर দেখছিলাম স্যার। কত স্যার পাবা এই প্রশ্ন পরীক্ষা দিয়ে? 20।
200-র মধ্যে কত পাবা? হ্যাঁ, স্যার আমি স্যার একটা জিনিস প্রবলেম হচ্ছে খুব, সেটা হচ্ছে স্যার 10টা রচনা লেখা তো মারাত্মক খারাপ জিনিস স্যার। হয়তো লিখতে পারবো স্যার, কোয়েশ্চেন গুলি কিছু না কিছু সবগুলি ধারণা আছে, লিখতে পারবো, কিন্তু আলটিমেটলি 10টা রচনা লেখা কেমন না স্যার বিষয়টা? আর হুম। স্যার এইগুলা ডাটা দেওয়া, ডাটা কোথায় দেব, কি কোন ডাটা দেব, এইগুলা স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আর মানে ডাটা ফাটার যুগ চলে গেছে ভাই। অ্যানালাইসিস স্যার, এখন এখন সব অ্যানালাইসিস। এখন কিন্তু এই ডাটার যুগ চলে গেছে। ডাটা, সজনা এগুলোর যুগ এখন আর নাই। সিম, ফুলকপি, বাঁধাকপি, ডাটা তো তুমি চিনো নাকি? জি স্যার, চিনি স্যার আমরা। চিনো। এবং ডাটা দিয়ে ভর্তি ভর্তি থাকে। একজন টিচার আছেন, তার তার বই আছে, বইয়ের নাম আমি বলবো না। তার বই নাকি ডাটা দিয়ে, টেবিল দিয়ে, তথ্য দিয়ে একদম ভরপুর থাকে। এগুলো কোনো কাজে আসবে না। কোন একটি ঘটনা অ্যানালাইসিস করার ক্ষমতা থাকা লাগবে। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যু বলো, হিস্ট্রি বলো, শিল্প বলো, সাহিত্য বলো, দর্শন বলো, এগুলো তোমাকে অ্যানালাইসিস করা শিখতে হবে। এবং এই অ্যানালাইসিস করা শিখতে গেলে তোমাকে কোচিং করলে হবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোচিং থেকে পোলাপান হয়তো বা নিজেকে মুখ ফিরিয়ে নিবে, বা আমাদের মতো টিচারদের কাছে পড়ার ক্ষেত্রেও শিক্ষার্থীরা হয়তো বা মুখ ফিরিয়ে নিবে। এটা ট্রু, কিন্তু এটা মাথায় রেখো। কারণ যে সে যদি পড়ে একদম একটা মানে প্রেডিকশনের বাইরে বাইরে, মানে ধরে নাও আমি যা পড়াইলাম, আমি যা যা প্রেডিক্ট করে পড়াইলাম যে এই বিষয়গুলো আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেটার একদম বাইরে গিয়ে প্রশ্ন আসে। আবার কি করলাম আমি, ওই প্রশ্নের উপর অ্যানালাইসিস করে পরবর্তী বিসিএস পড়াইলাম। আমরা তো তাই করি নাকি? টিচাররা কি জি করে? স্যার। জি জি স্যার। স্যার, এটা এরকমটাই হয় স্যার সচরাচর। এটা হয় না? এটা জি হয়। স্যার। এবং এটার মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা বুঝাই, বা যে আমরা বুঝাই যে আমার এই ক্লাস করলে তুমি কি করতে পারবে, তুমি তুমি সব পারবে। এটা সত্য কথা। আমি কিন্তু সত্য কথা বলে দিচ্ছি। হ্যাঁ, যে আমার এই ক্লাস করলে তোমরা সব পারবে, আমরা ঠিক এরকম একটা অ্যাটিটিউড প্রকাশ করি। আসলে না। মানে এবারে বাংলাদেশ বিষয়ে প্রশ্নটা একদম আনপ্রেডিক্টেবল হয়েছে কিনা বলো তো, যারা প্রশ্ন দেখেছো? জি স্যার, জি এটা স্যার। প্রিডিক্ট করার মতন কোনো অপশন ছিল না স্যার। কোনো অপশন ছিল না। প্রেডিক্ট করার মতো কোনো অপশন ছিল না। তাহলে কারা ভালো করবে? যারা প্রচুর বই পড়ে। কি বই? গাইড বই না, হিস্ট্রি নিয়ে বই পড়ে, ভূরাজনীতি নিয়ে বই পড়ে, বাংলাদেশের জিওগ্রাফি নিয়ে দারুণ আইডিয়া আছে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার নিয়ে দারুণ আইডিয়া আছে। তারপরে আরো যে যে প্রশ্নগুলো আসছে, আমরা যদি একটু যদি, যদি আমি তো বাংলাদেশ বিষয়টি পড়াই না, আমি জানি না আগামীকাল আসলে স্যার আন্তর্জাতিকের যদি পরীক্ষা। এমনই প্রশ্ন করে তাহলে স্যার বিসিএস এর সিলেবাসটা দেওয়ার দরকার কি? দেখো, 1971 সালে মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দেন। তাহলে মার্চ এপ্রিল মাসে চাইছে বিবরণ, এর পরের গুলো আর চাই নাই, তাই না? তার মানে এটা কি করতে হবে বলতো, এটা মার্চ মাস এবং এপ্রিল মাসের প্রতিটা তারিখ ধরে ধরে কোথায় কি হয়েছে এটা ব্যাখ্যা করতে হবে। জি স্যার, আমি এটাই চিন্তা ভাবনা করছি প্রশ্নটা যখন দেখছি স্যার। আমি তখন এটাই চিন্তা ভাবনা করছি যে যেহেতু মার্চ আর এপ্রিল চাইছে, তার মানে প্রত্যেকটা তারিখ ধরে ধরে ওই তারিখে কি কি হয়েছে এগুলি সব হুম, ডিটেলস বর্ণনা করতে হবে। আমারও তাই না? এই এটাই মনে হয়েছে স্যার, হ্যাঁ। হুম। এরপর দেখো, চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত বাংলাদেশের সাংবিধানিক বিধান ও এ সকল অধিকার অর্জনে বিগত 54 বছরে নাগরিকদের অভিজ্ঞতা বিশ্লেষণ করুন। তার মানে বিশ্লেষণ করার ক্ষমতা তোমার থাকা লাগবে। স্যার তাহলে পত্রিকার এখানে কলাম। প্রচুর তোমার মানে এই যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্ন বেসিক্যালি বিগত 54 বছরে নাগরিকদের অভিজ্ঞতা, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের সংবিধানে
আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা কতটুকু ভোগ করতে পেরেছি এবং কোন সরকারের আমলে কিভাবে এগুলোকে খর্ব করা হয়েছে, তাই নয় কি? সেগুলো কিন্তু এখানে তোমাকে বিশ্লেষণ, মানে তোমার যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু লিখতে হবে কিন্তু এখানে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করুন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আদর্শ থেকে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির বিচ্যুতিগুলো চিহ্নিত করুন এবং এ সকল বিচ্যুতি দূর করার জন্য আপনার সুপারিশ প্রস্তাব করুন। আমার প্রত্যেকটা প্রশ্ন আসছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন এসছে। আচ্ছা, এই যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে দেখো, যদি তুমি পত্রিকা না পড়ো, তুমি যদি নিয়মিত যদি পত্রিকা মানে নিউজ চ্যানেলগুলোতে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অ্যানালাইসিস গুলো হয় সেগুলো যদি তুমি না 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 দেখে থাকো, তাহলে কিন্তু আসলে তুমি এটা পারবে না। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে বিশেষ কঠিন হয়ে যাবে, এবং এটা আমি আগেই বুঝছিলাম যে এক করোনা এসে কোচিং গুলোর অবস্থা খারাপ করে দিছে। কোচিং গুলো একদম অর্থনৈতিকভাবে খুবই ধুকে ধুকে চলছে। আর বর্তমানে যে পাবলিক সার্ভিস কমিশনের যে যারা আছেন তারা প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে যে ধরনের ট্রেন্ড চালু করতেছে ক্রমান্বয়ে, আর যেহেতু স্বল্প সময়ের মধ্যে যদি বিসিএস কভার করতে চাই তাহলে আসলে এখানে দুর্বল শিক্ষার্থীরা টিকবে না, এবং দুর্বল শিক্ষার্থীরা এখান থেকে বিদায় নিবে। মূলত তারাই বিসিএস দিবে যাদের বেসিক খুবই স্ট্রং, খুবই ভালো, এবং দেখবা যে সায়েন্সের পোলাপান গুলো এখানে প্রচুর পরিমাণে বেনিফিটেড হবে, যেখানে যারা হয়তো বা কোচিং ঠিক মতো করবে না, এভাবে কোচিং ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি আমার বিজনেসটাকে স্টার্ট করেছি যে না, শুধুমাত্র কোচিং এর উপর নির্ভর করে থাকলে ভবিষ্যতে অন্ধকার দেখতে হবে। আমার কথা কি বুঝতে স্যার পারছো আপনি ভাই? আগেই প্রেডিক্ট করছেন, হ্যাঁ, আগেই বুঝতে পেরে গেছিলেন। Very good. হ্যাঁ, আমি বুঝতে পারছি যে না, এটা সম্ভব না। হুম। এই কারণে কোচিং গুলো এখন সার্ভাইভ করতে গেলে তাদেরকে এখন যেটা করতে হবে, ব্রাঞ্চ কমায় ফেলতে হবে, ক্লাসরুম ছোট করে ফেলতে হবে। আর আর তো যাবে, আর স্টুডেন্ট গুলো এখন কোচিং খুব কম যাবে। হ্যাঁ, কার্যকর হয়, এখন দেখা যাক আগামীকাল কি প্রশ্ন হয়। কার্যকর হয় 2000 সালে। এটি ছিল নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। ইউএস এর পক্ষে স্বাক্ষর। জর্জ H.W. বুশ রাশিয়ার পক্ষে স্বাক্ষর করে 93, যেহেতু রাশিয়ার পক্ষে স্বাক্ষর করে। কে স্বাক্ষর করে 93? বরিস ইয়ালিৎসন। এই চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেয় 2002 সালে। লেখা হয়েছে কিনা? লেখা কি শেষ? জি স্যার, তোমার কি শেষ আমাকে স্যার। শুনতে পাচ্ছ? ওকে, খাতায় লিখবে 93, তো এরপর লিখবে 96 সালের একটি চুক্তি। বলতো কোন চুক্তি কথা বলছি আমি? 96 সালের চুক্তিটি স্বাক্ষরিত হয়, বলো কোন চুক্তি? সিটি বিটি। এই সিটিবিটির পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ
নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কোন কোন বইতে তোমরা পাবে সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটির পূর্ণরূপ পাবে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। আবার শোনো, কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, আমি লিখেছি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। তাহলে কম্প্রিহেনসিভ এর বাংলা কি? ব্যাপক। টেস্টের বাংলা কি? টেস্টের বাংলা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ব্যান মানে কি? ব্যান মানে নিষিদ্ধ। ট্রিটি মানে কি? চুক্তি। তাহলে এই যে সিটিবিটি ব্যাপক পরীক্ষা নিরীক্ষা বা ব্যাপক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি, বা কি পরীক্ষা? এই নিউক্লিয়ার পরীক্ষা। সে কারণে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এটা হবে। সিটিবিটি হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি হবে। খেয়াল করো, দেখো আমরা যখন এনপিটি চুক্তি পড়েছিলাম তখন আমরা দেখিয়েছিলাম পৃথিবীতে 8টি স্বীকৃত পরমাণু শক্তিধর দেশ রয়েছে। অর্থাৎ ওই যে 1964-এ আমরা দেখতে পেলাম চীন হইলো, এরপর 1974-এ ইন্ডিয়া হইলো, এরপর 1998-এ কি হয়েছে? পাকিস্তান হয়েছে। সো দেখা গেল যে যেহেতু চীন হয়েছে, চীনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, চীনের প্রতিদ্বন্দ্বী ভারত, সে নিউক্লিয়ার উইপন্সের মালিক হয়েছে, তাহলে এখন অবশ্যই চেষ্টা করবে কে? পাকিস্তান নিউক্লিয়ার উইপন্সের মালিক হওয়ার চেষ্টা করবে। এভাবে এভাবে একটা দেশ যখন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে তখন তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র মনে প্রাণে বা আপ্রাণ চেষ্টা করবে কিভাবে আমিও নিউক্লিয়ার উইপন্সের মালিক হয়ে যাই। সো পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রের হাতে যদি নিউক্লিয়ার উইপন চলে যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? পরমাণু অস্ত্রের বিস্তার ঘটে গেল। অর্থাৎ পরমাণু অস্ত্র তখন যে কোনো সময় ব্যবহার হতে পারে। আর যদি পরমাণু অস্ত্রের ব্যবহার এরকম হয় তাহলে প্রবলেমটা কি হবে? তাহলে প্রবলেম যেটা ঘটবে সেটা হলো যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মানে দেখো, যদি মানে দৃশ্যমান হয়, দৃশ্যমান যদি হয়, দৃশ্যমান, ধরো না আমি যদি পকেট থেকে একটা মোবাইল বের করি, পকেট থেকে যদি মোবাইল বের করি তাহলে দেখবা যে কারোর ভিতরে একটা আকাঙ্ক্ষা হবে যে আমার আমার একটা মোবাইল দরকার। যদি পকেট থেকে মোবাইল না বের করতাম, সে যদি না দেখতো, তাহলে কি তার মধ্যে আকাঙ্ক্ষা জন্ম নিত? কোনোভাবেই জন্ম নিত না। তাহলে যখন ইন্ডিয়া পরমাণু অস্ত্রের মালিক হবে, আলটিমেটলি তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান কি চাইবে? কথা বলো। তার পাকিস্তান আপ্রাণ চেষ্টা করবে যে আমিও পরমাণু অস্ত্রের মালিক হব, কারণ ইন্ডিয়া হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। ভবিষ্যতে যদি মানে ইন্ডিয়ার হাতে যদি পরমাণু অস্ত্র থাকে আর পাকিস্তানের হাতে যদি পরমাণু অস্ত্র না থাকে, তাহলে ইন্ডিয়া খবরদারিমূলক আচরণ করবে কার উপরে? পাকিস্তানের উপরে, এবং তখন আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। এ কারণে জাতিসংঘ সিদ্ধান্ত নিল তাহলে কি করতে হবে? পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা নিষিদ্ধ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে। তো এই লক্ষ্যে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা বন্ধ বা নিষিদ্ধ, এটা লক্ষ্যে এই একটা চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভব করলো বিশ্ববাসী। এর ফলশ্রুতিতে অস্ট্রেলিয়া কি করলো? জাতিসংঘ ইউএনজিএ, জাতিসংঘের সাধারণ পরিষদের একটি বৈঠকে কি করলো? এই চুক্তিটি উত্থাপন করলো এবং এই চুক্তিটি গৃহীত হলো। সিটিবিটি চুক্তি গৃহীত হলো 10 সেপ্টেম্বর 1996 সালে এবং এই পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা বন্ধের লক্ষ্যে 24 সেপ্টেম্বর 1996 সালে চুক্তিটি স্বাক্ষরিত হলো। কিন্তু এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি। কে স্বাক্ষর করেনি? ইন্ডিয়া স্বাক্ষর করেনি। কে স্বাক্ষর করেনি? পাকিস্তান স্বাক্ষর করেনি। কে করেনি স্বাক্ষর? নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া এখনো স্বাক্ষর করেনি। আমাদের বাংলাদেশ কি স্বাক্ষর করেছে? জি করেছে। কত সালে? 24 অক্টোবর 1996 সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে এবং বাংলাদেশ এই চুক্তি অনুমোদন করে 8 মার্চ 2000 সালে।
দেখো, এই চুক্তিটা আমেরিকা স্বাক্ষর করেছে, বাট আমেরিকা কি করে নাই, অনুমোদন করে নাই। এরকম বেশ কয়েকটা দেশ আছে, যেমন ইউএসএ, চীন, ইসরায়েল, ইরান, ইজিপ্ট। এই দেশগুলো কি করে নাই, এই যে দেশগুলো যেটা করেছে, সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু তারা অনুমোদন করে নাই। অনুমোদন করে নাই মানে কি, অনুমোদন করে নাই মানে তারা এই চুক্তি স্বাক্ষর করলেও যতক্ষণ পর্যন্ত অনুমোদন করবে না, অনুমোদন বলতে এই দেশগুলোর হয় পার্লামেন্টে এই চুক্তিটা অনুমোদন হইতে হবে, কিংবা ক্যাবিনেট বা মন্ত্রিসভাতে চুক্তিটি অনুমোদন হতে হবে। অনুমোদন না হওয়া পর্যন্ত এই চুক্তির নীতিমালা তারা মানতে বাধ্য নয়। যে কারণে এই চুক্তি, এই দেশগুলো চুক্তি, ইউএসএ, চায়না, ইসরায়েল, ইরান, মিশর, হ্যাঁ, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো এই চুক্তি স্বাক্ষর করলো, এখন এই চুক্তি তারা কি করে নাই, এখনো এই চুক্তি তারা অনুমোদন করে নাই। দেখো, পরীক্ষাতে যত প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম প্রশ্ন কি, তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে নিম্নের কোন চুক্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষার কথা, পরীক্ষা নিরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে। এখান থেকে যত প্রশ্ন এসেছে তার মধ্যে অন্যতম সিটিবিটির পূর্ণরূপ কি, সিটিবিটি কখন স্বাক্ষরিত হয়, বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেছে, বাংলাদেশ কখন সিটিবিটি চুক্তি অনুমোদন করে, এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি নিম্নের কোন দেশটি। এরকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা শুরুতে লিখব, চুক্তিটি জাতিসংঘে উত্থাপন করে অস্ট্রেলিয়া। চুক্তিটি জাতিসংঘে উত্থাপন করে অস্ট্রেলিয়া। চুক্তিটি জাতিসংঘে উত্থাপন করে অস্ট্রেলিয়া। চুক্তিটি জাতিসংঘে গৃহীত হয় 10 সেপ্টেম্বর 1996 সালে। চুক্তিটি জাতিসংঘে গৃহীত হয় 10 সেপ্টেম্বর 1986 সালে। চুক্তিটি স্বাক্ষরিত হয় 24 সেপ্টেম্বর 1996 সালে। বাংলাদেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে 24 অক্টোবর 1996 সালে। বাংলাদেশ সিটিবিটি চুক্তি অনুমোদন করে 8 মার্চ 2000 সালে। এই চুক্তি এখনো স্বাক্ষর করেনি ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া। এই চুক্তি স্বাক্ষর করলেও এখনো অনুমোদন করেনি চীনা, ইরান, ইসরায়েল, ইজিপ্ট বা মিশর। উদ্দেশ্য, পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা
বন্ধ করা। বুঝছো? হুম। ও ফোন ধরে না, তুমি এখন কই? একটা বিল্ডিং করে দেখতে পাইছো এখানে, বিল্ডিং, গ্যারেজের পাশে বিল্ডিং। ঠিক আছে, দেখতেছি, রাখো। আচ্ছা দেখ, তুমি কোন নাম্বার থেকে ফোন দিছো? ঠিক আছে, ওরে ফোন দিচ্ছি আমি, রাখো। তোমার কি লেখা শেষ? জি স্যার, লেখা শেষ স্যার। আসসালাম, দেখো তোমাকে রবি নাম্বার থেকে একটা ফোন গেছে। ওর একটু ব্যাক করে, ওকে, ও তো চিনতেছে না, ওকে একটু চিনে নিয়ে যাবে। তোমার কি লেখা শেষ? জি স্যার, শেষ স্যার। লক্ষ্য রাখবে। এরপর আমরা যে চুক্তি নিয়ে কথা বলবো, সেই চুক্তির নাম হচ্ছে ল্যান্ড মাইন ট্রিটি, যার অপর নাম হচ্ছে অটোয়া ট্রিটি। বাংলা হচ্ছে স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি, যার অপর নাম হচ্ছে অটোয়া চুক্তি। অর্থাৎ অটোয়া চুক্তি অবলিক স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি। অটোয়া চুক্তি অবলিক স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি। লক্ষ্য রাখবে, অটোয়া চুক্তি আমরা বুঝতে পারতেছি এটা কানাডার অটোয়াতে স্বাক্ষরিত হয়েছে। সবার আগে বুঝো ল্যান্ড মাইন কি। ল্যান্ড মাইন বুঝো কিনা, স্থল মাইন বুঝো কিনা? মাটির নিচে পুঁতে রাখা বোমা। মাটির নিচে পুঁতে রাখা বোমা, যে বোমার উপরে পা যদি পড়ে, পা যদি পড়ে, তাহলে তুমি যখন পাটা তুলবে তখন বোমাটা ব্লাস্ট হবে এবং তুমি মারা যাবে। এরকম কোন সিনারি তোমাদের চোখের সামনে ভাসে কিনা? জি স্যার, মুভিতে অনেক দেখছি স্যার। কোন মুভি? ইন্ডিয়ার, তারপর হচ্ছে উম, বিভিন্ন ছোট ছোট ক্লিপসে দেখা যায় স্যার। স্যার হুম। বাংলাদেশে কুকি চিনরা স্যার এইভাবে মাইন পুঁতে রাখছিল, পরে বাংলাদেশে তো আর্মি কয়েকজন স্যার মারা গেছিল। হুম। তোমাদের ওই যে সিনেমার নাম তো আমি জানি না, সিনেমার নামটা যেন কি, তোমাদেরকে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। এটা গান। হুম, তোমরা কি এই গানটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমার এই আদুরি কাহিনী। সিনেমার নাম কি? এটাই সিনেমার নাম স্যার। সিনেমার নামটা এটাই স্যার।
টাইটেল ট্র্যাকের স্যার। লাস্টে দেখবে যে একটা জায়গায় ডেঞ্জার লেখা আছে। এখন দেখবে ওই যে এখানে কথা দেখো, এই যে বর্ডার কিন্তু, তাই না? এটা একটা বর্ডার না? হ্যাঁ স্যার। কথা বুঝি, এটা একটা বর্ডার। এবং দেখো, এর আগে অভিযোগ উঠছিল মায়ানমারের বিপক্ষে, মায়ানমারের বিপক্ষে অভিযোগটা উঠছিল যে মায়ানমার কি করছে, সীমান্তে ল্যান্ড মাইন পুঁতে রেখেছে। এখন ধরে নাও যে রোহিঙ্গারা যদি, রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ যদি মিয়ানমারের বর্ডার পাড়ি দিয়ে, বাংলাদেশ মিয়ানমারের বর্ডার পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে যেতে যেতে চায়, আর এখানে যদি মাইন পুঁতে রাখে মায়ানমার, তাহলে বলো তো রোহিঙ্গারা যেতে আর সাহস পাবে কিনা? না স্যার, পাবে না। সাহস হবে না স্যার। কারণ সে দেখবে আমি এখন বাংলাদেশ থেকে যদি এভাবে যাই, আর যখনই আমি এটার উপর পাড়া দিব, যখন আমি এটা ভেতর পাড়া দিব, তখন এটা কি হবে, পাটা তুলবো এবং এটা ব্লাস্ট হবে এবং মারা যাবে। এটা হচ্ছে ল্যান্ডমাইন। বিভিন্ন সিনেমাতে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই, কিন্তু দেখবা যে ইংলিশ অনেক মুভিতে, ইন্ডিয়ান অনেক মুভিতে দেখবা যে যে বর্ডারে বিশেষ করে কি করে থাকে, একটা দেশ ল্যান্ডমাইন স্থাপন করে। এখন বর্ডারে যদি ল্যান্ডমাইন স্থাপন করে তাহলে কিন্তু অনেক প্রবলেম গুলো কি দেখো। প্রবলেমটা হচ্ছে যে ধরে নাও যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া মাইন স্থাপন করলো এখানে। এখানে যদি মাইন স্থাপন করে, ইনকেস যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন খারাপ হলো যে বাংলাদেশ থেকে শরণার্থীর ঢল নামলো কোথায়, ইন্ডিয়াতে, তাহলে এই শরণার্থীরা যখন এই বর্ডার দিয়ে যাবে তখন দেখবে যে তারা ল্যান্ড মাইনের আঘাতে মারা যাবে। এ কারণে 1997 সালে জাতিসংঘ বলল, কি বললো, অটোয়াতে বসে বলল যেটা, সেটা হলো যে জাতিসংঘের প্রতিনিধি বলল যে কোন দেশ এই স্থল মাইন তৈরি করবে না, ব্যবহার করবে না, বিক্রি করবে না, মজুত করবে না, কিংবা অন্য কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না। সো এ কারণে এই চুক্তিটির আরেকটা নাম হচ্ছে অটোয়া চুক্তি, কারণ এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে, কোথায়? কানাডার রাজধানী অটোয়াতে বসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1900 কত সালে, 1997 সালে। এবং এই চুক্তিটি কার্যকর হয় 1999 সালে। তাহলে আমরা লিখব স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত হয়। হ্যাঁ, বল। আমি তো ক্লাস নিচ্ছি রে, তুই কি তুলতে পারবি? আর আমরা তো একটু অসুস্থ, কাকিরে দেখে দাঁড়িয়ে পাঠাচ্ছি না। এই, তুই নিচে যাও তো, শাকিল আসছে প্রোডাক্ট নিয়ে। শাকিল প্রোডাক্ট নিয়ে আসছে, তুমি নিচে যাও, তোমরা দুজন যাও, তেল আর ফ্রেশ জুস নিয়ে আসো, যাও। কি করবো, জিন্স দিয়ে তুলবো? ছোট ছোট। আল্লাহ, আরে হামজা, কোন ব্যাগ নিয়ে যাবো? আসছে খেলি, এই দেন তো, তিনজন কি শুরু করেছে পুরা ফিল্ম। না, একটু পরে বসি না, ভালো লাগে না। কানাডার অটোয়াতে কার্যকর হয় 1999 সালে।
লেখা শেষ কিনা? জি স্যার, শেষ। স্যার, এরকম কি কোন স্ট্যাটাস আছে যে গত বছর কে সবচেয়ে বেশি স্থলমান ইউজ করছে বা এরকম একটা কিছু? আমি শুনছিলাম যে হুম মিয়ানমার নাকি সবচেয়ে বেশি স্থলমান ইউজ করছে বা এরকম। এরকম একটা কথা শুনে যাই। ওকে, এখন মনোযোগ সহকারে শুনবে। দেখো, এখন আমরা যে চুক্তিটা নিয়ে কথা বলবো, এই চুক্তির নাম হচ্ছে নিউ স্টার্ট। চুক্তিটার নাম হচ্ছে নিউ স্টার্ট চুক্তি। খেয়াল করবে, চুক্তিটির নাম হচ্ছে নিউ স্টার্ট চুক্তি। খেয়াল করবে, দেখো, আমরা জানি যেটা, সেটা হলো যে কোল্ড ওয়ার কালীন অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হলো কার কার মধ্যে? আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর আমরা দেখতে পাই একের পর এক সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব সৃষ্টি হলো, একক হিজিমনি প্রতিষ্ঠিত হলো, বিশ্ব বাইপোলার থেকে ইউনিপোলার সিস্টেমের দিকে ধাবিত হলো। অর্থাৎ পৃথিবী তখন দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা থেকে এক মেরু বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হলো, যার চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলো আমেরিকা। 11ই সেপ্টেম্বর 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হলো। এই হামলা হওয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে আমেরিকাকেও যে কেউ কেউ আক্রমণ করতে পারে তার প্রমাণ পাওয়া গেল, তার নজির স্থাপিত হলো। সো এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে 2003 সালের 20 মার্চ আমেরিকা কি করলো? আমেরিকা ইরাকে আক্রমণ করলো। সেই আক্রমণের চরম বিরোধিতা করলো কে? চরম বিরোধিতা করলো রাশিয়া, বিরোধিতা করলো। So, এভাবে আমরা দেখতে পেলাম আমেরিকার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে গেল 2009 সাল 2009 সাল। এই 2009 সালে লন্ডনে কি হইল? লন্ডনে G7 এর একটি সম্মেলন হলো। জি সেভেন একটি সম্মেলন হলো, এবং এই সম্মেলনটা যখন হলো তখন আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে তোমার বারাক ওবামা। সো এই G7 এর সম্মেলনে ওবামা সাথে দেখা হলো কার? তখন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেব, দিমিত্রি মেদভেদেব তখন রাশিয়ার প্রেসিডেন্ট। সো ওবামা এবং দিমিত্রি মেদভেদেব তখন আলোচনায় একটু তারা কি করলো, তারা আলাপ করলো। আলাপে তারা বলল যে আমাদের মধ্যে কোল্ড ওয়ার কালীন অনেক চুক্তি হয়েছিল, কিন্তু আমরা কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের দুটি রাষ্ট্রকে নিরস্ত্রীকরণের ব্যাপারে আবার নতুন ভাবে কাজ শুরু করতে হবে। এই আলোচনা হলো। পরবর্তীতে আমরা দেখতে পেলাম 2010 সালে, 2000 কত সালে 2010 সালে আমরা দেখতে পেলাম যে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। কোথায়? চেক রিপাবলিকের রাজধানী প্রাগ শহরে 2010 সালে চুক্তি স্বাক্ষরিত হলো চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে, এবং এই চুক্তির নাম হলো নিউ স্টার্ট চুক্তি, যে চুক্তিটি কার্যকর হলো 5 ফেব্রুয়ারি 2011 সালে। চুক্তিটির মেয়াদ ধরা হলো কত বছর? 10 বছর ধরা হলো, যে কারণে এই চুক্তিটির মেয়াদ দেখা দিল কত? 5 ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত। পরবর্তীতে এই চুক্তির মেয়াদ আরো 5 বছর বাড়ানো হলো, যার ফলে এই চুক্তিটির মেয়াদ নতুন করে নির্ধারিত হলো 5 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। কিন্তু কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, সেটা হলো যে রাশিয়া বলল যে আমেরিকা আমেরিকা
রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে প্রমোট করছে, ইউক্রেনকে প্রমোট করছে এবং ইউক্রেনকে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। দ্যাট মিনস রাশিয়া যে এই চুক্তিতে আবদ্ধ হলো যে নতুন করে সে অস্ত্রের লিমিটেশন করবে, অস্ত্র হ্রাস করবে, সেটা না করে আমার বিপক্ষে ইউক্রেনকে সহযোগিতা করছে। এটার অভিযোগ টেনেই 2023 সালে এই চুক্তি থেকে রাশিয়া নিজেকে কি করলো, রাশিয়া নিজেকে উইথড্র করে দিল। 2023 সালের 21 ফেব্রুয়ারি রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে কি করলো, উইথড্র করে দিল। সো এটা বেশ আলোচিত একটি চুক্তি। হ্যাঁ, আচ্ছা, লিখবো আমরা স্বাক্ষরিত হয়। কখন স্বাক্ষরিত হয়? 2010 সালে। কার্যকর হয় 5 ফেব্রুয়ারি 2011 সালে। চুক্তিটির মেয়াদ 5 ফেব্রুয়ারি 2026 সালে। ইউএস এর পক্ষে স্বাক্ষর বারাক ওবামা। রাশিয়ার পক্ষে স্বাক্ষর দিমিত্রি মেদভেদেভ। এই চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেয়। সবার লেখা শেষ? স্যার এইখানে তো স্যার অনেকগুলা চুক্তি স্যার, অনেক ইনফরমেশন স্যার। ইম্পর্টেন্ট স্যার, বেশি গুরুত্ব দিয়ে কোন ইনফরমেশন গুলো মনে রাখবো স্যার? যে কত সালে স্বাক্ষরিত হয় নাকি স্যার কার্যকর হয়? মানে অনেকগুলা ডেট তো স্যার। স্বাক্ষরিত হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে হয়তোবা আহ যারা এই যে, আচ্ছা তোমাদের জন্য ভাই আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, তোমরা এখানে যারা আছো সেই ক্ষেত্রে সেদিনকে আমি একটু কথা বলেছিলাম যে তোমরা ম্যাক্সিমামই হচ্ছে বেকার, এবং এখানে একজন আছে যে জব করে, মেট্রো রেলে জব করে, এবং ও যখন যখন ও ডে শিফটে ডিউটি থাকে তখন ও রাত্রেবেলা ক্লাস করতে পারে, আর যখন নাইট শিফটে থাকে তখন আর রাত্রেবেলা ক্লাস করতে পারে না। আগামীকাল থেকে আমার একটা মেলা শুরু হচ্ছে 7 দিন ব্যাপী আর কি, যে কারণে আগামীকাল থেকে আমি তোমাদের ক্লাসটা সকাল 9টায় নিতে চাচ্ছি, যদি আপত্তি না থাকে। স্যার আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই স্যার। আচ্ছা, এরপরে সাদিত। সমস্যা নেই স্যার। স্যার সমস্যা আপনার নেই। মেলা কোথায় স্যার? উত্তরা 6 নম্বর সেক্টরে। স্যার আপনার মেলা কি স্যার স্যার উত্তরাতে হয় স্যার, মিরপুরের আশেপাশে হয় না? হ্যাঁ, মিরপুরে যে ডিওএইচএস 14, 15, 16 এই 3 দিন মেলা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ আসবো স্যার দেখা হ্যাঁ, করতে। এসো। আর একটু বলি, সেটা হলো যে হয়তোবা যারা ক্র্যাশ বেসে ভর্তি হতে চাচ্ছে তাদের মধ্যে 1-2 জন এখানে উপস্থিত থাকতে পারে, তাদেরকে আমি একটু বলি। সেটা হলো যে আগামী 10 তারিখ থেকে আমি একটা ক্র্যাশ ব্যাচ চালু করবো সকাল 10টায়। ক্লাস হবে সপ্তাহে এ মাসে, অর্থাৎ 10 তারিখ থেকে যদি আমি শুরু করি 20 দিন, তাই না? আচ্ছা, মাসে হবে 16টা ক্লাস, তার মানে 20 দিনে হচ্ছে তাহলে কত? 20 দিনে হয়তো বা 10টা ক্লাস হবে। টোটাল ক্লাস আমি বলিনি, টোটাল ক্লাস হবে 25টা ক্র্যাশ বেসে। তোমার ক্লাস হবে সপ্তাহে 4 দিন থেকে 5 দিন, সময় হচ্ছে সকাল 10টা। আর কোর্স ফি নির্ধারণ করেছি আমি 750 টাকা, অনলি ক্রাশ বেসের জন্য আর কি, 750 টাকা। তো আমি গ্রুপে একটা আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, আমি রাখতেছি। আগামীকাল সকাল 9টায় দেখা হবে তোমাদের সাথে আবার। ঠিক আছে, আল্লাহ হাফিজ।
আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।